ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছে নাজরিন মুনি। নিবেদন করছে জিপিএচ ইস্পাত। দেশ জুড়ে চলছে তৃতীয় দিনের কারফিউ। তবে দ্বিতীয় দিনে রবিবার আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর থেমে থেমে যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছিল, সোমবার সেরকম খবর এসেছে খুবই কম। এদিন বিভাগীয় শহরগুলোর পাশাপাশি জেলা পরিস্থিতিও অনেকটা শান্ত। তবে কোটা আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজে নেপথ্যে মদতদাতা, বাস্তবায়নকারী এবং অভিযানে অংশ নেয়া ব্যক্তিদের ধরতে চিরুনি অভিযান চলছে। কোটা আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় এরই মধ্যে রাজধানীতে 30টির বেশি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে 616 জন দুষ্কৃতকারী। গোয়েন্দা সূত্র বলছে, নাশকতার সঙ্গে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তাদের নির্দেশ দেওয়া হয়েছিল, এইবার সফল হতে না পারলে হাতে চুড়ি পরে হাঁটতে হবে। এই সংক্রান্ত অডিও ক্লিপও গোয়েন্দাদের হাতে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘটে যাওয়া সহিংসতায় জড়িতরা অজানা কেউ নয়। হুঁশিয়ারি দিয়েছেন, এবার হামলাকারী দুর্বৃত্তরা কোনোভাবেই ছাড় পাবে না। তবে সহিংসতার দায় নিতে নারাজ বিএনপি। গতকাল সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব বলেছেন, উদরপিণ্ডি ভোঁদর ঘাড়ে চাপানোর জন্য সরকার নিজেদের রক্ষা করতে বিরোধী দলের উপর দোষ চাপাচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগের কথা বলেছেন। আজও কোন দিকে যাচ্ছে আসলে দেশ, কারা দায়ী এই তাণ্ডবের জন্য, কবে ঠিক হবে দেশের পরিস্থিতি, এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত, আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং আছেন বাংলা বিচিত্রা সম্পাদক সুভাষ সিংহ রায়। এবং দর্শক, আপনারা আছেন আমাদের সাথে এই আলোচনায়। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি শুরুই করতে চাই এম এ আজিজকে দিয়ে। যে পরিস্থিতি আসলে এই মুহূর্তে চলছে দেশে, কি মনে হচ্ছে পরিস্থিতি শান্ত স্বাভাবিক নাকি এখনো একটু জটিলতা আছে? দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে আসতে তো দেখলাম ছেলেরা এখন খেলাধুলো করতেছে, এটাকে ফুটবলের মাঠ বানিয়েছে। তো দৃশ্য তো দেখা যায় শান্ত, কিন্তু আসলে তুষের আগুন। কারণ এই দেশে রাজনীতিবিদরা গণতান্ত্রিক চর্চার থেকে অনেক দূরে আছে। সুতরাং দেশ শান্তিটা আসবে কেমনে? রাজনীতিবিদরা তো দেশ শান্তিতে চালাতে হবে, সেটা তো হয় নাই। যেমন এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে যেটা শুরু হয়েছে, কম বেশি সব রাজনীতিবিদের দায় আছে, কেউ অস্বীকার করতে পারবে না, কারণ এটা আমার কাছে প্রমাণও দিতে পারবো আমি। তো সুতরাং বিচার কার করবেন? এখন প্রথম থেকে আমার কাছে লক্ষ্য হয়েছে সরকারি দলের নেতা কর্মীদের ভিতরে যে কোনোভাবে বিএনপি জামাত এই সন্ত্রাস করতেছে, এটা প্রমাণ করা, এই জায়গায় নেওয়া দেশটাকে, এই জায়গায়। এবং এটা সাকসেসফুলি এই জায়গাটাই হয়েছে। কারণ হচ্ছে যে আইজিপির বক্তৃতা শুরু করে সরকারি লোকজন, ব্যবসায়ীদের বক্তব্য একই শুনতেছি। অর্থাৎ এই যে নেক্সাসটা গড়ে উঠছে সারা দেশে, এই 17 বছর ক্ষমতায় থাকার পরে একটা শ্রেণী দাঁড় করে ফেলছে, সুবিধাবাদী এবং সুবিধাভোগী শ্রেণী। এই শ্রেণীরা সরকারের সাথে থাকবে এবং সরকারের ইমেজ ক্ষুণ্ণ করতে থাকবে। এবং এখন যেটা বলা হচ্ছে, জোর করে ক্ষমতায় থাকা আর জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকা এক নয়। এখন জোর করে, এখন যে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরকার জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। যেমন ধরেন কোটা আন্দোলন শুরুর থেকেই আমার কাছে দুটো জিনিস মনে হয়েছে। একটা আমি লিখেছিও, একটা হচ্ছে এই আন্দোলনটাকে দমন করে সবাইকে জানান দেওয়া যে আন্দোলন করলে এরকম শিক্ষা পেতে হবে। দুই হলো কোনোভাবে আন্দোলনে বিএনপি এবং জামাতকে তকমা দিয়ে দেওয়া যে এই আন্দোলনে সহিংসতা সব করছে, তাহলে বিএনপি জামাত যাও আছে তাও আবার দমন করা যায়। হ্যাঁ, তো সুতরাং দুটোতেই গভর্নমেন্ট তো আমার কাছে মনে হয়েছে অনেকটাই সাকসেসফুল হয়েছে। এখন যেটা বলা শান্তির কথা, দেশটা কেমন আছে? শান্তি কিন্তু হুট করে আসে না। বাহ্যিকভাবে যতই দেখেন, যতক্ষণ পর্যন্ত অন্ততপক্ষে জাতীয় ইস্যুগুলোতে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতাদের ভিতরে ঐক্য না হবে, আইনের শাসন, সুশাসন যতক্ষণ দেশে না থাকবে, সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি যে শান্তি আকাঙ্ক্ষা করতেছেন সেটা হবে না। এখন পর্যন্ত সেই পরিস্থিতি হয়নি। আপনি বলছেন যে বিএনপি জামাতের উপর সরকার দায় চাপানোর চেষ্টা করছে এই আন্দোলনকে ঘিরে যা কিছু হয়েছে। যে তাণ্ডবটা হয়েছে, এটা তো তাণ্ডব বলতে আপনি রাজি কিনা, এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার, এটা তাহলে কারা করেছে? দেখেন, একটা
খেলা শুরু করতে হলেও প্রথমে একটা বল একজন সেন্টার থেকে মারে। এখান থেকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের পরে যে প্রেস কনফারেন্স করলো, তার একটা বক্তব্য নিয়ে আপনার বাইরে ছাত্ররা আন্দোলন শুরু করলো এবং তখন স্লোগান দেওয়া হয়েছে অনেকগুলোই। তার ভিতরে একটা স্লোগান নিয়ে, সেই স্লোগান আমিও ব্যক্তিগতভাবে সমর্থন করি না, কিন্তু দিয়েছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এরপরে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। আপনি যদি পুরোটা কনটেক্সট দেখেন, আসলে তারা নিজেদেরকে রাজাকার বলে নাই, কিন্তু যেহেতু রাজাকার শব্দটা আসছে এবং আমাদের দেশে রাজাকার শব্দটা এখনও অনেকের কাছে অসহ্য যন্ত্রণার মতো, কিন্তু তখন ছিল পাকিস্তানের রাজাকার, এখন তো ভারতের রাজাকার বহু পাওয়া যায়। কথা তো একই, দেশের জন্য একই, দুটোই একই প্রায়। হ্যাঁ, তো এই জন্যে আমি বলছি যে যখন প্রধানমন্ত্রীর বক্তৃতাটা শেষ হলো, যখন এইটা শুরু হলো, তখনই কিন্তু আওয়ামী লীগের অর্থাৎ সাধারণ সম্পাদক বললেন যে ছাত্রলীগই যথেষ্ট স্বঘোষিত রাজাকারদেরকে মানে দেখবার। এই তো শুরু হলো। হেলমেট বাহিনী, পরের দিন ছবি আসলো, বড় বড় পত্রিকা সবগুলোতে ছবি আসছে, হেলমেট পরা রিভলভার দিয়ে গুলি করতেছে, ছবি আসছে। তখন তাদেরকে ধরলেন না কেন? তাহলে গোলমালটা উৎস করলো। এরপরেই আপনি দেখেন এইটার কারণে সারা দেশে আন্দোলন ছড়ায় গেল। ছড়িয়ে যাওয়ার পরে রংপুরে একটা ছেলে একদম ফাঁকা জায়গায় দাঁড়া আছে, তাকে গুলি করে পুলিশ মারল। আপনি তো তাদেরকে নাম একবারও বলেন না, খালি বলতেছেন যে জামাত শিবিরের ভিতরে। হ্যাঁ, গণতান্ত্রিক দেশে কোনো আন্দোলন যদি পপুলার আন্দোলন হয়, সবাই সমর্থন করবে অথবা কেউ বিপক্ষে থাকবে, এটা তো স্বাভাবিক। না, আমি প্রশ্ন করেছিলাম এই তাণ্ডবটা কারা করেছে? তাণ্ডবটা এখানে ওই বলে না ঘরে আগুন লাগলে সবাই আলু ফোড়ায়, এখানে সবারই কম বেশি দায়। আমি তো বলতেছি কারণ বিএনপির সমর্থন দিছে। আপনি যদি বলেন যেটা দোষের, আমি এটা দোষের দেখি না। আচ্ছা, আপনি দেখেন না, কিন্তু এখানে আপনি বলছেন যে সবারই দায় আছে এবং সবারই অংশগ্রহণ আছে। যদি আমি সবার কথাও বিবেচনা করি, তারপরে বিএনপি জামাতের একটু অংশগ্রহণ সেখানে আছে, সেটা তো মিথ্যা না। না, অংশগ্রহণ তো আমি এ পর্যন্ত প্রমাণ করছে, গোপনে গোপনে গ্রেপ্তার করতেছে। তো আচ্ছা, আইজিপি নিজে বলছে যে জামাত শিবির এই তাণ্ডব করেছে, তো বিচারটা হবে কোথায়? উনি কি ওই হেলমেট পরার গুলি করতেছে দেখে নাই ঢাকা ইউনিভার্সিটিতে? দেখে নাই? আপনার ওনার পুলিশ যে রংপুরে গুলি করে মারলো তাকে দেখে নাই? বিচারের ক্ষেত্রে আমরা সেটা বুঝতে পারছি যে আপনি বলছেন যে তাণ্ডবে যদি বিএনপির কেউ গ্রেফতার হয়, তাদের উপর দোষারোপ হয়, যে গুলি করে মেরেছে তারও হওয়া উচিত, সবার হওয়া উচিত। সেটা বিচারের ক্ষেত্রে আমরা সবাই নিশ্চয়ই সব এক রাতে বলবো, কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে কারা কারা জড়িত সেই প্রশ্নটা আমি রেখেছিলাম। আমি একটা উত্তর আপনার কাছে আপাতত পেয়েছি, আমি অন্য অতিথির কাছে যাই। আমাদের সাথে সুভাষ সিংহ রায় আছে, সম্পাদক বাংলা বিচিত্রা। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। যা বললেন এম এ আজিজ, আপনি সেটা শুনেছেন যে দায় চাপানোর চেষ্টা করা হয়েছে। এটা শুধুমাত্র এম এ আজিজ নিজে বলছেন তা না, বিএনপির নেতারাও সেটা বলার চেষ্টা করছে যে তাদের উপর দায় চাপিয়ে আপনারা এটা করছেন। দায় চাপাতে চাচ্ছেন কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব মন দিয়ে শুনছি এবং এখানে একজন চিকিৎসক উপস্থিত আছেন। আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডিমেনশিয়া বলি এবং অ্যামনেশিয়া বলি, আলজাইমার্স বলি। আমি জানি না এম এ আজিজ ভাই আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি কোনটায় আক্রান্ত হয়েছেন। পুরো বাংলাদেশ জানে, সারা পৃথিবী জানে এই আন্দোলন, এই ধ্বংসাত্মক কার্যকলাপ কারা চালিয়েছে। আসলে আজিজ ভাইয়ের মতলব ভালো না, মতলব ভালো না বলে নানা রকম কথা দিয়ে বাক বিস্তার করে একটি জায়গায় দাঁড় করিয়েছে যে জামাত বিএনপি হচ্ছে সেই সনাতন ধর্মের মানুষরা যখন পূজারীরা পূজা করে তখন প্রথমেই বলে দুধের মধ্যে বেলপাতা দিয়ে বলে দুগ্ধ ধৌত বিল্লপত্র। এটি ভালো প্রকল্প হাতে নিয়েছেন এম এ আজিজ, বিএনপি জামাতকে দুগ্ধ ধৌত বিল্লপত্র বানানোর কোনো সুযোগ নাই, চেষ্টা করতে পারেন উনি। এবং যে সমস্ত খুঁত তিনি দেখানোর চেষ্টা করেছেন আমার কাছে অবাক লাগে। আমি 3টে রোগের কথা বলেছি, এখানে চিকিৎসক একজন আছেন, আমি জানি না যে কোনটাতে আমাদের আজিজ ভাই আক্রান্ত হয়েছেন। তুষের আগুনের মতন জ্বলছেন, কারা জ্বলছেন? তবে বাংলাদেশে আছে, আপনার নাম ভুলি না আমি, অনেকের নাম আবার 5 সেকেন্ডের জন্য ভুলে যাই, তবে ওনার নাম আমি ভুলি না। আচ্ছা, তুষের আগুন
তুষের আগুন যে জ্বলছে, আজিজ ভাই তিনি যেখানে বসবাস করেন সেখান থেকে বেরিয়ে যদি 4-5 দিন তিনি যখন বাইরে আসবেন, সাধারণ শান্তিপ্রিয় মানুষের কথা শুনলেই বুঝবেন। এবং এই বাংলাদেশকে যারা ধ্বংস করতে চেয়েছে তাদেরকে সবাই চেনেন এবং জানেন। একটি সরকারি দলের গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে অনেক ভুল ত্রুটি থাকবেই। সরকারের সমালোচনা করা এমন কোনো অপরাধ নয়, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে দায়িত্বও বটে। আজিজ ভাই মাঝে মাঝে দায়িত্ব পালন করার চেষ্টা করেন, কিন্তু এর আড়ালে তিনি যে মুক্তিযুদ্ধের চেতনার এগিয়ে যাওয়া যে দলটি, সেই দলের বিরুদ্ধে যে নানান রকম বাক বিস্তার করেছেন, খুবই বিভ্রান্তিকর, ভ্রান্তিবিলাস। এটা আমার কাছে খুব অবাক লাগে যে যখন দল মত নির্বিশেষে সমগ্র ব্যবসায়ীরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলছেন যে আপনি $70 বিলিয়ন অর্থনীতিকে $470 বিলিয়ন পরিণত করেছেন, 15 বছর আপনি সরকার দায়িত্ব নেওয়ার আগে কখনো এই বাংলাদেশ কেউ কল্পনাও করেনি। আপনি চিন্তা করতে পারেন যারা এই ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে তারা কি না করেছে। এটা কি ছাত্রদের আন্দোলন? কখনোই না। আমি কখনোই বিশ্বাস করি না, মানুষও বিশ্বাস করে না। যারা মেট্রো রেলে ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে, আপনার কি মনে হয় শুধুমাত্র পেট্রোল দিয়েছেন, একটা দেশলাই জ্বালিয়েছেন, ভাঙচুর করেছেন, এত সহজ ব্যাপার? এটা মিলিয়ন মিলিয়ন ডলারের প্রকল্প, এবং তারা টার্গেট করেছে জাতীয় স্থাপনাগুলোকে, রাষ্ট্রীয় সম্পদ। যেভাবে আমি বলি না কেন, সরকারি সম্পদ যেটা বলা হচ্ছে, আমি বলি রাষ্ট্রীয় সম্পদ, আমার অহংকার। আপনি সমুদ্রের তলদেশ থেকে যে লাইন ভূপৃষ্ঠের উপর দিয়ে গিয়েছে, সেখানে আপনি মাইলের পর মাইল, শত শত মাইল আপনি কেটে ফেলেছেন। এটা খুব সামান্য বিক্ষোভ। উপরে যেটুক ছিল এইটুক কাটছে, নিচে যাবে তো উপরে কাটাতাই, যে কোনো একটা কাটলেই হয়। হ্যাঁ, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে তিনি যেটা বলেছেন এটা দায় চাপিয়েছেন। আমি শুধু সেটাই জানতে চাই, আপনারা দায় চাপে আপনি নির্ধারিতভাবে নিশ্চিতভাবে জানেন কি না যে এটা বিএনপি জামাত? না, উনি সররাগুলি মারতেছে। এত কিছু না। আশ্চর্য আশ্চর্য। এই যারা একটু কথা জানে না, তারা বিভিন্ন জায়গায় কথা ছিটায়, এবং এটা তো ভয়ঙ্করতা আছে। আমি খুব বলি, আজিজ ভাই যদি আজকে বলতেন যে এই ধ্বংসযজ্ঞ যারা চালিয়েছেন এটা ভয়ঙ্কর একটি কাজ করেছে, এটা নিন্দনীয় এবং রাষ্ট্রীয় অপরাধ, রাষ্ট্রদ্রোহী, অবশ্যই অপরাধ, এতক্ষণ পর্যন্ত বলেননি। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবারও, বিএনপির মুখপাত্র যিনি, তিনি এই প্রতিদিন কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন, একবারও কিন্তু হত্যাকাণ্ডের নিন্দা জানাননি। এবং এই হত্যাকাণ্ড যারা করেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই বিচার করতে যেয়ে আপনি যদি বিচার হয়, যেই বিচারের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে কারা কারা এর পিছনে জড়িত। আমি শুধু শেষ করি আপনাকে একটাই, আপনি বলছেন প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হতে হবে, তাহলে সেখানে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে, সেখানে যদি সরকারের কেউ জড়িত থাকে, সেখানে যদি আইন শৃঙ্খলা বাড়ির কেউ জড়িত থাকে, তাদেরও বিচার হবে। সেখানে আপনারা স্পষ্ট? খুব নিশ্চিত এবং খুবই আমি স্পষ্ট, একদম স্পষ্ট। তাহলে আমরা এম এ আজিজের কথা এই উত্তরটা অন্তত পেলাম, কারণ তিনি মনে করছেন যে যা কিছুই ঘটেছে কিনা আপনারা আপনাদের জায়গাটা আলাদা করে রেখে শুধু বিএনপি জামাতে দোষ দিয়ে তাদের বিচার করার চেষ্টা করছেন এবং তাদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করছেন। তার মানে সেটা স্পষ্ট না? নিশ্চয়ই এম এ আজিজ একটা কথা বলি শেষ করি। এখনো পর্যন্ত এত কিছু বাংলাদেশের ধ্বংস হবার পরে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে, যারা শুধুমাত্র কথার বিস্তার দিয়ে যারা এটাকে আড়াল করতে চায়, এটাও কিন্তু একটা অপরাধ, মনে রাখা দরকার। অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত, যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে আস্তে আস্তে সহজ করার চেষ্টা করা হচ্ছে দেশের পরিস্থিতি। আগামীকাল 4 ঘন্টার মতো শিথিল থাকবে কারফিউ পরিস্থিতি। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে পুরো বিষয়টা, কিন্তু তারপরেও মনে হয় যে অনেক কিছুই এখনো পর্যন্ত অমীমাংসিত আছে। ছাত্রদের অনেক দাবি দেওয়া নতুন করে এখানে যুক্ত হচ্ছে। সব কিছু মিলিয়ে কি আসলে সংকট সমাধান হচ্ছে? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি দুঃখ প্রকাশ করছি এবং রুহের মাগফিরাত কামনা করছি যে প্রায় 150 জনের মতো অমূল্য প্রাণহানি হলো এই বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে। তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানাই। সাথে সাথে যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার দাবি করি। ছাত্ররা একটা আন্দোলন শুরু করেছিল। এই আন্দোলনটা যে এবারই প্রথম হয়েছে বা ছাত্র আন্দোলন এবারই প্রথম বাংলাদেশের ইতিহাসে, সেটা কিন্তু নয়। 18 সনে হয়েছিল এবং তারা সংস্কার চেয়ে বাতিল পেয়েছিল
এবং তারপরে কিন্তু তারা আর মুখ ফুটে কথা বলেনি, অর্থাৎ তারা যতটুকু পাওয়ার তার চেয়ে বেশি পেয়ে বরঞ্চ সন্তুষ্ট ছিল বলে মনে হয়। এখন ব্যাপারটা নিয়ে আদালতে গেল। হাইকোর্টের একটি ব্যাপার আমার আসলে খুবই খটকা লেগেছে। ধরেন একটা সিধেল চুরি কিংবা একটা স্মাগলিং কিংবা একটা কিছুতে সিদ্ধান্ত দিয়ে দিলে কিন্তু ওইখানে শেষ হয়ে যায়, বাদী হয়তো আসামি হয়তো অ্যাপিল করতে পারে তার বিপক্ষে গেলে। কিন্তু যখন এই ধরনের একটা সেন্সিটিভ ইস্যু গেল আদালতে, হাইকোর্টে, আমি আগের কথা বলছি, হাইকোর্ট তেমন কোনো বিচার বিবেচনা না করে হাইকোর্ট সরাসরি বাতিল করে দিল। এর মধ্যেও কোনো ষড়যন্ত্র আছে কিনা উস্কে দেওয়ার জন্য সেটাও কিন্তু খেয়াল করে দেখতে হবে। আমি হাইকোর্টের বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু আমার মনের প্রশ্নটাকে আমি উল্লেখ করার চেষ্টা করছি। তৎপরিবর্তকালে দেখেন প্রধান বিচারপতিও কিন্তু বলেছিলেন যে হাইকোর্ট ঠিক করেছে কিনা সেটা আমরা দেখব। আরেকটা কথা বলেছিলেন যে আন্দোলন করে আসলে আইন চলে না, কিন্তু আন্দোলনের পক্ষে কিন্তু আইনটা চললো শেষ পর্যন্ত, এবং তাকে কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা অনেক আগেই গ্রহণ করতে হলো। সুতরাং এর মধ্যেও কোনো ষড়যন্ত্র কেউ করেছে কিনা আমি আসলে শিওর না। কিন্তু কারণ আপনি একটা কথা চিন্তা করে দেখেন, যখন একটা আন্দোলন চলছিল, ছাত্র আন্দোলন করতে পারে, এখনও করছে, ভবিষ্যতেও করবে, এ নিয়ে কোনো সন্দেহ নাই, তাদের আন্দোলন করতেই পারে তারা, বা গণতান্ত্রিক দেশে। কিন্তু এই আন্দোলনকে উস্কে দেওয়ার যে উপাদানগুলো দেওয়া হলো কেউ কেউ দিল, এবং সেই আন্দোলনকে পরবর্তীতে তাদের হাত থেকে অন্য কারো হাতে যে ধ্বংসাত্মক কার্যক্রমে পরিণত হলো, এর জন্য যারা যারা দায়ী তাদের প্রত্যেকের বিচারের আওতায় আনা উচিত। এর জন্য কি আওয়ামী লীগ একটু দায়ী নাই? আমরা একটুখানি সময় ক্ষেপণ করেছি, এ কথাটা সত্য। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, সরকারের কিন্তু, আওয়ামী লীগ, আমি সরকারের কথা বলছি, আওয়ামী লীগ তো এখানে দল হিসেবে হয়তো একটা দল, কিন্তু সিদ্ধান্তটা আসতে হবে নির্বাহী বিভাগ থেকে। আরেকটি হাইকোর্টের কথা বলে থাকি, হাইকোর্ট সুপ্রিম কালকে অ্যাপিলেট ডিভিশনে বলেছেন, অ্যাপিলে বলেছেন যে নির্বাহী বিভাগের কিছু কিছু এখতিয়ার আছে কোনো কোনো ক্ষেত্রে, সেটাতে সাধারণত কোর্ট ইন্টারফেয়ার করে না। কথা ঠিক? হাইকোর্টের উচিত ছিল হ্যাঁ তাদের নির্বাহী কথা ঠিক কিনা? যদি তাই হয়ে থাকে, যেটা অ্যাপিলেট ডিভিশন করে না, সেটা হাইকোর্ট কিভাবে এর মধ্যে ইন্টারফেয়ার করলো? তাদেরকে একটু চিন্তা ভাবনা করার দরকার ছিল না? যাই হোক, যে কথাই বলছিলাম, যে এই যে ছাত্র আন্দোলন করলো, হঠাৎ করে দেখলাম এই আন্দোলন তারা, এমনকি দেখেছেন পুলিশ যে মানে ধৈর্যের পরিচয় দিয়েছে, পুলিশের বাধার মধ্যে দিয়ে ছাত্রদের মিছিল চলে গেছে, আপনি দেখেছেন, আমরা দেখেছি। শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পুরনো সে পর্যন্ত গেছে, আবার ফেরত আসছে। কোনো সহিংসতা হয়নি, সংঘর্ষ নেই, কোনো পক্ষ থেকেই হয়নি। হঠাৎ করে দেখলাম ছাত্র দলের সাধারণ সম্পাদক ঘোষণা দিলেন যে তারা এই আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করেন। প্রথম দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শুনলাম, এই আন্দোলনের প্রতি ইন্ধন দিচ্ছি না, সমর্থন দিচ্ছি। ইন্ধন আর সমর্থনের মধ্যে পার্থক্যটা কি আমি এখনো বুঝতে পারিনি, সেটা বোঝার চেষ্টাও করছি না। তার 2 দিন পরে ওই ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক ঘোষণা করলো, আমরা অ্যাক্টিভলি আন্দোলনে পার্টিসিপেট করছি, এবং তাদের সাথে যে দলগুলো আছে সেগুলোর ছাত্রগুলোকে আমি মুখে শুনতেছিলাম তারা পার্টিসিপেট করছে। অথচ ছাত্ররা যারা আন্দোলন করছিল তারা কিন্তু একবারে বলেছে, আমাদের রাজনৈতিক আন্দোলনকে আমরা রাজনৈতিক রূপ দিতে চাই না, কারণ আমাদের মাধ্যমে কেউ উপকৃত হবে, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হবে বা দেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করবে, এটা আমরা চাই না। বিএনপির অবস্থানটা হয়েছে কি আপনি দেখেছেন, 2018 সালে যদি খেয়াল করে থাকেন, এই কোটা বিরোধী আন্দোলনে, এখন তো বৈষম্য বিরোধী, আগে ছিল কোটা বিরোধী, সেই কোটা বিরোধী আন্দোলনে কিন্তু বিএনপি যখন অন্য কোনো আন্দোলনে সফল না হয়ে তাদের ঘাড়ে সওয়ার হয়েছিল। আপনি স্মরণ করে দেখেন নিরাপদ সড়ক আন্দোলন, সেই আন্দোলনেও কিন্তু বিএনপি যখন কিছুই করতে পারছিল না তখন ওই ছাত্রদের কাছে চাপলো। এবারও এই যে নির্বাচন থেকে শুরু করে সমস্ত কিছুতে ব্যর্থ হয়ে যখন তারা দিশে খুঁজে পাচ্ছিল না, তারা দেখলো একটা আন্দোলন তো জমে উঠেছে, আমরা এতে অংশগ্রহণ করি, এবং কোনোভাবে যদি পারি সেটাকে ধ্বংসাত্মক কর্মে পরিণত করে। তারা ওত পেতেছিল যে কোনো একটা আন্দোলনে ভর করে একটা সরকার বিরোধী আন্দোলন তারা গড়ে তুলতে চায়, যেহেতু তাদের নিজস্ব আন্দোলন সফল হচ্ছিল না। এটা কি আপনারা জানেন না? বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, এটা না যাওয়ার কোনো কারণ নাই, কিন্তু মানুষ পরগাছাকে পছন্দ করে না, পরজীবীদের পছন্দ করে না, তা বারবার প্রমাণিত হয়েছে। এবং আপনারা একটা ব্যাপার খেয়াল করেছেন যে এই যে ধ্বংসাত্মক কার্যক্রম, এই ইউনিভার্সিটির যে ছেলেরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, অনার্সে কিংবা মাস্টার্সে,
তাদের পক্ষে সম্ভব না। আমি একটা জায়গা, আমাকেও যদি বলেন আজকে যে আপনাদের এই টিভি স্টেশনে আপনাকে দেখে গেলাম আধা ঘন্টা, আপনি একটু পুড়িয়ে দিবেন, আমি জানি না আমরা জানি আমাদের যে তিনজনের মধ্যে কেউ পারবো কিনা। কোনো শিক্ষার্থীর পক্ষে সেটা সম্ভব না। কিন্তু যে জায়গাটাতে আপনারা আসছেন, একটু ছোট্ট করে শুধু একটুখানি বলেছিলেন যে আমাদের একটা দায় ছিল যে আমরা একটু বিলম্ব করেছি, সেই বিলম্বের কথা আমি আসছি, সেই বিলম্বের দায় এত দূর পর্যন্ত আসার দায় আপনাদের আছে কিনা, এবং যে কথাটা বলা হলো যে সবাই ওত পেতে ছিল, আমাকে প্রশ্ন না করতে দিলে তো আপনি উত্তর দিতে পারবেন না। যে কথাটা বলা হলো যে ওরা উৎপেতে ছিল যে কখন কার ঘাড়ে সাওয়ার হয়ে সরকার উৎখাতের আন্দোলন করা যায়। এই তথ্য তো আপনারা জানেন যে কোনো আন্দোলন একটা জায়গায় নিয়ে যেয়ে সরকার উৎখাতের আন্দোলন পর্যন্ত পৌঁছানোর একটা সুযোগ সন্ধানীরা সবসময় খুঁজবে। তারপরেও আপনারা এত বড় ঝুঁকি নিয়ে এই আন্দোলনটাকে এত বড় কেন করলেন যে আন্দোলনটা শেষ পর্যন্ত কারফিউ জারি করতে হলো? আমি বিরতির পরে এর উত্তর নিতে ফিরবো। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। শোভা সিংহ রায় আমাদের সাথে আছেন। দুটি প্রশ্ন সেখানে একসাথে। একটা হচ্ছে, বলা হচ্ছে যে সবসময় ওত পেতে থাকা, যে সরকারকে কোনো না কোনোভাবে বিপদে ফেলা, এটা সফল রাজনৈতিক দলরাই করে থাকবে, এটা যেমন ছিল। আরেকটা বিষয় ছিল যে বলা হয়ে থাকে যে সরকারের বিরুদ্ধে এক ধরনের, সবসময় সরকারের বিরুদ্ধে একটা জনমত থাকে, যখন যে সরকার থাকে তাদের মধ্যেও নানা ধরনের একটা অসন্তুষ্টি তৈরি হয়। দাম নিয়ে নানা কারণ একসাথে তৈরি হয়েছে, মূল্যস্ফীতি, সকল কিছু নিয়ে তাদের মধ্যেও একটা অসন্তুষ্টির জায়গা তৈরি হয়েছে। দুটো জায়গাতেই এখন সরকার সময় কাটাচ্ছিল। সেই মুহূর্তে ছাত্রদের এই আন্দোলনটাকে প্রলম্বিত করা, এই ঝুঁকিটা কেন সরকার নিয়েছে? আচ্ছা, আপনি প্রলম্বিত কথা বলছেন, আমি যদি একটু আলোচনার সুবিধার্থে বলি, 2018 সালে যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনটা সরকার নিজেই দিয়েছে, সরকার প্রধান তার নির্বাহী আদেশে দিয়েছে। এখন 5ই জুন যে হাইকোর্টে যে নির্দেশ দিল, সেটা সরকারের বিরুদ্ধে দিয়েছে। তাহলে আমি যদি ওই অর্থে বলি, ওই পরিপত্রের বিরুদ্ধেই সরকার সাথে সাথে কিন্তু হাইকোর্টে কিন্তু বাতিল করেছে। সুভাষ সিংহ রায়, আমি যদি বলি যে খুবই স্বল্পতম সময়ে যখন এই রায়টা হলো আপিলার ডিভিশন থেকে, তখন কিন্তু খুবই ছোট্ট সময় হয়েছে, চাইলে এই ছোট সময়ে সমস্ত কিছু করে ফেলা যেত। যে রায়টা 7 তারিখের জন্য ধার্য, সবাই তো সেটাই প্রমাণ হলো শেষ পর্যন্ত। কেন তাহলে এটা দেরি করা? বলা হয়ে থাকে যে এক ধরনের খুব আত্মবিশ্বাসের জায়গায় সরকার চলে গিয়েছিল যে কখনোই কিছু হবে না। মনে করা হচ্ছিল যে এইটা প্রলম্বিত হলে এমনিতেই দমে যাবে শিক্ষার্থীরা। মনে করা হচ্ছিল যে সকল আন্দোলন এমন করেই দমন করা যায় ছাত্রলীগ বা সবাইকে দিয়ে। এই ধরনের একটা অহংকারী মনোভাবের জন্য শেষ পর্যন্ত এই জায়গায় দেশ এসে পৌঁছেছে। কিছু বলতে চান? আপনার এই কথায় আমি একমত হতে পারছি না এই কারণে যে এই আন্দোলনের যখন সূচনা হয়েছে, কিংবা এই যে মুভমেন্টের সূচনা হয়েছে, তারপরে কিন্তু সরকারের পক্ষ থেকে যা যা সহযোগিতা করার প্রয়োজন, বিশেষ করে পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু সম্পূর্ণ সহযোগিতা করেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, 17 তারিখে সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, খুব স্পষ্ট করে তিনি বার্তা দিয়েছেন। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন যে ন্যায় বিচার উচ্চ আদালত থেকে আপনারা পাবেন এবং আপনাদের হতাশ হতে হবে না। এরপরে যে ষড়যন্ত্রের ডালপালাটা মেললো, যখন বুঝে গেল যে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, কারা? ছাত্ররা না। এই যে ষড়যন্ত্র করে, তাদের পক্ষে আজিজ ভাই খুবই সোচ্চার, এবং এই সোচ্চারের ব্যাখ্যা আমার কাছে জানতে চাইলে আমি ব্যাখ্যা করবো, আমি কি জন্য সোচ্চার তিনি। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা, এর আগে বাংলাদেশে অনেকগুলো ঘটনার, তারা দুর্ঘটনার জন্ম দিয়েছে, ষড়যন্ত্রের জন্ম দিয়েছে। আপনি একটা কথা খেয়াল করে দেখবেন, 1 জুলাই 2016 সালে হলিয়াটি যান, কি ভয়ঙ্কর সেই ঘটনার পরে গভীর রাত্রে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে যখন বিবৃতি দেওয়া হলো, রক্তাক্ত অভ্যুত্থান। আপনি খেয়াল করে দেখেন, চাঁদে দেলাওয়ার হোসেন সাইদিকে দেখা গেছে, সমগ্র বাংলাদেশ উলটপালট করে দেওয়ার চক্রান্ত, বিদ্যুৎ অফিস জ্বালিয়ে দেওয়া হলো, ইঞ্জিনিয়ার পুড়িয়ে মারা হলো। বেগম খালেদা জিয়া দাঁতের চিকিৎসায় গিয়েছিলেন সিঙ্গাপুরে, উনি ফিরে এসে বললেন দেশে গণহত্যা হচ্ছে, আপনার নেমে আসুন। 5ই মের কথা বাদ দিলাম, একের পর এক এই ঘটনাগুলো কিন্তু তারা ঘটিয়েছে। 2013 থেকে 2015। তার মানে সরকার আসলে প্রস্তুত ছিল না ঘটনাতে? প্রস্তুত তো থাকতেই হবে, সেটা থাকবে। কিন্তু এই যে কালো মাকড়সার জাল বিস্তৃত হয়েছে নানান দিক দিয়ে, এবং ছাত্রদের এই কোমলমতি
ছাত্রদের এই আন্দোলনে, ন্যায্যতার যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু তারা ওত পেতেছিল। যদি কোনো কারণে এটা যদি ব্যর্থ হয় কিংবা এটা যদি সমাধান হয়ে যায়, তাহলে কিন্তু তারা অন্য জায়গায় চলে আপনার কি যাবে। মনে হয় না তারা একটা পর্যায় পর্যন্ত সফল হয়েছে, যেহেতু সেনাবাহিনী নামাতে হয়েছে? না, আচ্ছা, আপনি আপনার মনে হয় না? সেনাবাহিনীর কথা বলছেন। এটা রাষ্ট্রের প্রয়োজনে, এই সন্ত্রাসকে নির্মূল করবার জন্যে। আমি আপনাকে একটা কথা বলছি এই টকশোর মধ্য দিয়ে, এদের শিকড় কিন্তু এবার উপড়ে যাবে, এবং এই শিকড় উপড়ানো আমরা চোখের সামনেই দেখব। এম এ আজিজ, একদম শিকড় উপড়ানো হবে, যেটা সুভাষ সিংহ রায় বলেছেন। তার অনেক আগেই আমরা বিকেলবেলা মাননীয় প্রধানমন্ত্রীকেও একই কথা বলতে শুনেছি। এবার কঠোরভাবে সেটা করা হবে যারা এই ঘটনার সাথে দায়ী আছেন। এবং এই পর্যন্ত যত কিছু প্রমাণাদি পাওয়া যাচ্ছে, যা কিছু অডিও রেকর্ড থেকে শুরু করে যা কিছু, তাতে বিএনপি জামাতের দিকেই সেই ঘটনাটা যাচ্ছে। কিভাবে বাঁচবেন আপনারা? না দেখেন, নেওয়া হবে। আর শিকড় উপরে ফেলানো মানেই হচ্ছে এটা গণতন্ত্রের দেশ নাই, স্বৈরাচারী ভাষা, কিন্তু যে অবস্থা তৈরি হিটলারি হয়েছে ভাষা। সেটা কি গণতান্ত্রিক উপায়? যেটা হয়েছে এটা তো সরকারের পক্ষ থেকে সিচুয়েশন তৈরি করা হয়েছে প্ল্যান্ড ওয়েতে। আপনি বলেন সরকার চেয়েছে সরকারই পড়ে যাক। হ্যাঁ, সরকার পড়ে যাবে কেন? একই কথা সরকার শুধু একটা অন্তরাল আন্দোলন এমন একটা দাঁড় করবে, করে বল প্রয়োগ করে এই আন্দোলন দমন করবে, বার্তা দিবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা সম্ভব না। এইটাতে সরকার আমি মনে করি সাকসেসফুল হয়েছে। ডাটা সেন্টার পুড়িয়ে দেবে, এটা কি বল প্রয়োগ করা যাবে? হ্যাঁ, ডাটা সেন্টার বলেন না। আমি বলি, উদাহরণ দেই, কারা ডাটা করলো? সেন্টার যদি মেট্রো রেল কি আক্রমণ করলো? এইসব কারণেও তো হতে পারে। যেমন ধরেন নরসিংদী জেলখানায় আপনার জঙ্গিদেরকে হ্যাঁ, কারা নিয়ে গেট গেল? খুলে হারিয়ে বার যাওয়া করে হলো। দিছে। জি। আবার যারা জঙ্গির বাইরে তবে আবার জেলখানায় ফেরত আসছে। তাহলে ওখানে কি এটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় না যে এখানে বিএনপি জামাত নিশ্চয়ই করে নাই? কেন? নইলে জেলখানায় কেন ফেরত আসলো? ওইখানে বিএনপি সেটা তো জামাতে সবাই ফিরে জঙ্গিকে। আসছে, আপনাকে কে বলেছে? বিএনপি জামাতের ফিরে আসে নাই, জেলখানার এরা ফিরে আইছে, জঙ্গিরা বের হয়ে গেছে। হ্যাঁ, জঙ্গিদের জেলখানায় কারা যারা বের ফেরত এসেছে তারা সবাই বিএনপি জামাতের। এটা বিএনপি জামাত তো বলি নাই, তাহলে অন্য যারা কয়েদি বা হাজতি যারা বা সাধারণ ছিল, কয়েদি তারা ফেরত এসছে। ফেরত আসছে, হ্যাঁ। জঙ্গিরা বের হয়ে গেছে। তাহলে ওইটাতে এটা তো ধারণা করা হচ্ছে যে আমি অন্তত পক্ষে আমার ইন্টেনশন ওই জঙ্গিরাই ওইটা বাড়ি করে এই ফাঁকে, যেহেতু দেশে আন্দোলন চলতেছে, গোলমাল চলতেছে, ওই ফাঁকে জঙ্গিরা এসে জঙ্গিদের বের করে নিয়ে আচ্ছা, জঙ্গির সাথে তো বিএনপি এখানে নিশ্চয়ই এখানে কিন্তু বলা হচ্ছে আওয়ামী লীগের সরকারের পক্ষ থেকে সবাই বলতেছে এবং দাদারাও বলতেছে ওইটাও বিএনপি জামাত ঘটাইছে, কিন্তু আমি তো মানি না। কে ঘটাবে? হয়তো একদিন দেখবেন এও বলবে যে রংপুরের ওই সাইড ছেলেটাকে ওই বিএনপির লোক যা গুলি করে দিছে, বলবে পুলিশ মারছে, 3টে ভিডিও আছে, তারপরেও বলে দিবে। যেমন হেলমেট দাঁড়িয়ে গুলি করছে রিভলভার দিয়ে ক্যাম্পাসের ভিতরে, আমার কাছে ছবি আছে, পত্রিকায় ছাপা হয়েছে, সবগুলো আচ্ছা, পত্রিকায় ছাপা তাহলে এই যে হয়েছে। সরকার এটা তো চোখে দেখে না। নিশ্চয়ই সরকারি যেসব স্থাপনা আছে যেগুলো সরকারের সবচেয়ে বেশি সফলতাকে উদাহরণ হিসাবে দেখা হয়, এই যে মেট্রো রেল, তারপর সরকারের যত এই যে অধিদপ্তর, সেতু ভবন, এগুলো সবকিছু যে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এগুলো কাদের কাজ? এগুলো না, জঙ্গিদের? তাহলে আমার প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী নামার আগে এই ঘটনাগুলি ঘটেছে, জি। তাহলে পুলিশরা কি করলো? সেটা তো অন্য আলোচনা। তারা যখন মাঠে নামলো, সন্ত্রাস দমন করবে, আন্দোলন দমন করবে, তাহলে এই টাসি জায়গাগুলো তাদের সিকিউরিটি ছিল, তো সিকিউরিটি আরো বাড়াতে পারে নাই। তাহলে আমি যদি বলি ওই জায়গায় পুরুক, ওই জায়গায় ধ্বংস হোক, ইস্যু তৈরি হোক, এটি চেয়েছে, ও তাহলে ওগুলো প্রোটেকশন দিল না কেন? জনগণের প্রপার্টি রক্ষা করলো না কেন? মুন্নিয়াপা, আচ্ছা, সরকার আমার প্রোটেকশন বাড়ি দেয় নাই। ডাকাতি হয়েছে, তাদের তারা এটা থেকে একটা কিছু নিতে চেয়েছে, সুবিধা নিতে চেয়েছে, কিন্তু পুড়িয়েছে কারা? না, পুড়িয়েছে সেটা তো আপনি আমি জানি না। সরকারের লোকজন। না, কে পুড়িয়েছে তার বার করুক, তদন্ত করে, কিন্তু তদন্তটা কে করবে? তদন্তটা কে করবে? কারণ আইজিপি তো বলেই দিচ্ছে জামাত বিএনপি সব ঘটাইছে। তাদের কাছে তো হয়তো তাহলে কোনো প্রমাণ আছে। প্রমাণ থাকলে আর বিচারের লাভ কি? সব জামাতি মামাতি যা আছে আওয়ামী লীগ ছাড়া সবগুলো ধরে নিয়ে শুলে চড়াই দিক, হয়ে গেল সমাধান। আচ্ছা, আমরা অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাতের কাছে আসি। একদম এম এ আজিজ স্পষ্ট যে এটা রাজনৈতিক ষড়যন্ত্রমূলকভাবে আপনারা সব দোষ তাদের উপর চালাচ্ছেন এবং নিজেরাই নানা দিকে থেকে সুবিধা আদায় করার জন্য নানাভাবে ঘটনাটা ঘটানোর চেষ্টা করেছেন। স্থাপনাগুলোতে নিজেরাই ইয়ে করেন নাই, নিরাপত্তা দেন নাই, তার মানে দোষ আপনাদের উপর আসতেছে। আমরা জানি যে সেই দোষাদোষীর একদম মুখোমুখি অবস্থানে আসল ঘটনা বের হয় না, বের হবে আসলে কি হবে আর কি হচ্ছে। আপনি দেখেন প্রথমে যে 6 জন ছাত্র আন্দোলনের সময় 6 জন মারা গেছে, প্রথম 6 জন, তাদের জন্য কিন্তু একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে, এটা সরকারি সদিচ্ছার কারণেই।
এবং এই যে বিভিন্ন ভবনে যা আগুন দেওয়া হয়েছে সেগুলোর জন্য কিন্তু পৃথক তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এবং এখন যেটি দরকার যে এই যে 150 ঊর্ধ্ব মানুষ মারা গেছে প্রত্যেকটি মৃত্যুর জন্য আমি বলছি না একটি একটি করে তদন্ত কমিশন, কিন্তু তদন্ত কমিশন গঠন করা উচিত এমন কাউকে দিয়ে যারা নিরপেক্ষ রেজাল্ট দেবে এবং যারা এই কাজটি করেছে তাদের মুখোশ উন্মোচন করা দরকার। আপনি আমাকে বিরতির আগে দুইটা প্রশ্ন করেছেন, তার উত্তর না দিলে হবে না। আসলে আপনি একটা বলছিলেন সরকারের পক্ষ থেকে যে ডিলেড রেসপন্স, আরটা বলেছেন যে বিএনপি জামাতরা উৎপেতে আছে, কেন সরকার না বুঝে কাজটি করলো। এই দুটো আসলে এক সূত্রে গাথা। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনি যদি ডিলেড রেসপন্সের কথা বলছেন, দাদা কিন্তু বলছেন যে যেদিন 6 তারিখে যেদিন রায় হয়, পরে শুক্র শনিবার বৃহস্পতি শুক্র শনিবার বাদ দিয়ে রোববারে কিন্তু 9 তারিখেই কিন্তু অ্যাপিল করা হয়েছে। এবং যখন একটি ইস্যু কোনো কোর্টের দিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় আছে, সেইটি কখনোই বারবার সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যেখানে আইনের ব্যাপারে একটা কোর্টের মধ্যে রয়েছে সেখানে আমরা কিভাবে হস্তক্ষেপ করব। পরে তো হলো না, পরে হয়নি তো। পরে তো সরকার অ্যাটর্নি জেনারেল অফিস যখন সেটাকে দ্রুততম সময়ে শেষ করার চেষ্টা করেছে, শেষ হয়েছে। গুলিয়ে ফেলবেন না, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে সরকার পদক্ষেপ নিয়েছে এবং তার জন্যই তার পরবর্তী 3-4 দিনের মধ্যেই কিন্তু অ্যাপিলেট ডিভিশন প্রধান বিচারপতির নেতৃত্বে বসলেন। বসার পর তারা আবারও 1 মাসেরও বেশি প্রায় 4 সপ্তাহ পর্যন্ত সময় দিয়ে দিলেন। এইখানেই কিন্তু এই সময় তারাও বুঝতে ভুল করেছে যে শুধু তো ধরেন আমি কারো বিপক্ষেও না, আইন কন্টেম্পোরারি কোর্ট হওয়ার প্রশ্নই আসে না। তারা তো বলতে পারতো আমরা 3 দিন 4 দিন 5 দিনের মধ্যে রায় দিয়ে দিব। এবং এই যে আপনি অ্যাটর্নি জেনারেলের কথা বলছেন, তিনি কিন্তু তখনও ফাইট করেছেন এটা সামনের দিকে এগিয়ে আনার জন্য এবং এটা দ্রুততম সময়ে শেষ করার জন্য। কিন্তু যখন আন্দোলনের নামে সন্ত্রাস শুরু হলো, তিনি তখনও চেষ্টা করে যাচ্ছেন এবং সরকারের পক্ষ থেকে সমস্ত পক্ষ থেকে চাপ দিয়ে এটাকে এগিয়ে আনা হলো। অর্থাৎ সরকার ডিলে করতে চায় নাই, আইনের মার প্যাচে এটা ডিলে হয়ে গেছে, কিন্তু সেটা আমাদের ক্ষতি যাওয়ার হয়ে গেছে আসলে। সুতরাং সরকারের উপর শুধু দোষটা হবে না। জননেত্রী শেখ হাসিনা কিংবা আইনমন্ত্রী যদি বলতেন ঠিক আছে কোর্টে আছে আমরা এটা বাতিল করে দিলাম, পরদিন এই যে এখানে যারা আছেন সবাই বিএনপি জামাত সবাই এক হয়ে নামতো। এই যে আমরা বলি না সরকার আইন মানে না, কোর্ট মানে না, আদালত মানে না, এই কথাগুলো কিন্তু তাদের মুখ থেকে আসতো। এইটা যাতে না হয়, আইনের শাসন যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। আপনি দেখেন আইনের কিন্তু পরিবর্তন করা হয় নাই, কোর্টের কিন্তু পরিবর্তন করা হয়, জাস্ট ডেটটা সামনের দিকে নিয়ে আসা হয়েছে এবং কোর্টের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে, যেটা হয়তো নির্বাহী আদেশ হয়তো আগামীকাল। আমরা সেটাই বলছি যে স্বল্পতম সময়ে আপনি বলছেন যে সকলের চাপে বা সকলের তৎপরতায় সেই ঘটনা দ্রুততম সময়ে হয়েছে, সেই ঘটনা দ্রুততম সময়ে করা যেত এবং এই পরিস্থিতি আসতো না। এই যে আপনি বলছেন যে ছোট্ট একটা প্রলম্বিত করা বা দেরি করার ঘটনা সরকারের পক্ষ থেকে বা যেখান থেকেই হোক দেরিটা হয়েছে এবং সেটাই কোর্টের পক্ষ থেকে হয়েছে। আমি বারবার বলছি সরকারের পক্ষ থেকে হয়নি। এই আপনার সরকারের উদ্যোগের জন্যই কিন্তু সেটা দ্রুততম সময়ে হয়েছে। তখন কোর্ট সেটাতে সাড়া দিয়েছে, হ্যাঁ দ্রুততম সময়ে আমরা আদালত বসবে এবং সেটা রায় দিবে। উদ্যোগটা কিন্তু সরকারের তরফ থেকেই ছিল এবং আইনমন্ত্রী কিন্তু নিজে তাদের সবাইকে ডেকে কিন্তু শেষ পর্যন্ত কথা বলেছেন, ওইটুকুই অনেক আগে যেয়ে করা যেত। কাজেই সেটা শেষ হয়েছে, কিন্তু আসলে কি শেষ হলো? যে পরিস্থিতি এখন এটা চলছে, দেশের স্বাভাবিক অবস্থা কবে হবে? আমরা বিরতির পর সেটা জানতে ফিরবো।